আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সুমন আলী, পড়াশোনা করতেছি বরিশাল বিশ্ববিদ্যালয়ে। আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমাদের এই ক্লাসে যুক্ত হওয়ার জন্য। আজকে মূলত আমরা আলোচনা করব এইচএসসি বাংলা প্রথম পত্রের একটি গল্প, সেটা হলো বিলাসী। আমরা এই গল্প আজকে প্রথম পর্ব আলোচনা করব। তো এই ধারাবাহিকভাবে আমরা বাকি পর্বগুলো তোমাদের সামনে উপস্থাপন করব। তো আমরা তাহলে আজকে যে আমাদের প্রথম পর্ব, সেই পর্বটা তাহলে শুরু করি। আর অবশ্যই তোমরা কিন্তু শেষ পর্যন্ত থাকবা। আর আমি তোমাদের আগেই বলে দিই যে বাংলা যখন পড়াই বা যে কোনো সাবজেক্ট যখন পড়াই, আমি তোমাদের বলে দিই যে তোমরা অবশ্যই সাথে খাতা কলম নিয়ে রাখবা, কারণ আমি অনেকগুলো বাড়তি ইনফরমেশন বলি যেগুলো তোমাদেরকে নোট করে নিতে হবে সাথে সাথে। তো দেখো, যে বিলাসী যে গল্পটা রয়েছে সেই গল্পে যদি আমরা যাই, সর্বপ্রথম আমরা কিন্তু আগে কবি পরিচিতি সম্পর্কে কিছুটা তথ্য জানি, যেগুলো আমাদের না জানলেই নয়, মানে সেগুলো জানতেই হবে। এরপর আমরা যে বিলাসী যে গল্পটা রয়েছে সেই গল্পটা মূলত কোন বিষয়ে বা কী ঘটনাকে কেন্দ্র করে এটা রচিত, মানে মূল আলোচ্য বিষয় কী আর কি, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। এরপর আমরা ঘটনার মধ্যে প্রবেশ করব। তো দেখো, যে বিলাসী যে গল্পটা যিনি লিখেছেন তিনি হলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তার জন্মটা মনে রাখবা 1876 খ্রিস্টাব্দে 15 সেপ্টেম্বর। জন্মটা ইম্পর্টেন্ট, জন্মটা অনেকবার পরীক্ষায় তোমাদের আসছে, তো জন্মটা ইম্পর্টেন্ট। তারপর 24 বছর বয়সে মনের ঝোঁকে সন্ন্যাসী হয়ে গৃহত্যাগ করেছিলেন এই শরৎচন্দ্র, এটা মনে রাখবা। তোমাদের যেগুলো মানে গুরুত্বপূর্ণ বারবার পরীক্ষা আসে, আমি তোমাদের সেগুলোই বলবো, সেগুলো একটু নোট করে নেবে এবং বেশি বেশি এগুলো পড়বা। এরপর সমাজে নিচু তলার মানুষের তার সৃষ্ট চরিত্র অপূর্ব মহিমা নিয়ে তিনি চিত্রিত হয়েছেন। কথাশিল্পী শরৎচন্দ্র শিল্প মানুষে মৌল বৈশিষ্ট্য মানবতা ও মানুষের প্রতি ভালোবাসা। এছাড়া শরৎচন্দ্রের প্রথম মুদ্রিত রচনা কুন্তলীন পুরস্কারপ্রাপ্ত মন্দির নামক একটি গল্প। এরপর যদি আমরা দেখতে পাবো যে তার উপন্যাসগুলোর মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট সেটা হলো দেবদাস, পল্লী সমাজ, শ্রীকান্ত, গৃহদাহ, দেনা পাওনা। এই দেনা পাওনা গল্পটা কিন্তু তোমরা নবম দশম শ্রেণী বইয়ে কিন্তু তোমাদের ছিল দেনা পাওনা গল্পটা। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে কত সালে তাকে ডিগ্রি প্রদান করে? 1936 সালে। এরপর তার মৃত্যুটা মনে রাখবা। এই ওভারঅল এই তথ্যগুলো জানলেই আশা করি তোমার গল্পে কবি পরিচিতি সম্পর্কে আর অতিরিক্ত তথ্য জানা লাগবে না। তো এরপর আমরা এখন তাহলে ঘটনার মধ্যে যাই। দেখো, বিলাসী এই যে গল্পটা রয়েছে, বিলাসী গল্পটা, এই গল্পটা মূলত কোন বিষয়ে বা কী বিষয়টাকে কেন্দ্র করে এটা রচিত, আমরা সর্বপ্রথম এটা জানি। দেখো, বিলাসী মূলত ছিল, এখানে দুইটা বিষয় তোমাদের মনে রাখতে হবে। বিলাসী কে, তারপর হলো আরেকটা হলো এখানে এই যে রয়েছে মৃত্যুঞ্জয়, একটা বিষয় আছে। কিন্তু আমাদের আগে তোমাদের কয়েকটা ইনফরমেশন আগে বলে দিই, এগুলো কিন্তু তোমরা নোট করে নাও সাথে সাথে। মৃত্যুঞ্জয়ের যে জাত ছিল, মৃত্যুঞ্জয় যে ছিল তার যে জাত, সে জাত ছিল হলো কায়স্থ। আর মৃত্যুঞ্জয়ের যে বংশ ছিল তার সেই বংশ হলো মৃত্যুর বংশ। এগুলো কিন্তু লিখে নাও সাথে সাথে, কারণ এগুলো কিন্তু অনেকে ভুল করে জাতের জায়গায় বংশর নাম দিয়ে দেয়, বংশের জায়গায় জাতের নাম দিয়ে দেয়। আর তারপর তোমাদের যদি আরেকটা এখানে বিষয় বলি, যে তোমাকে যদি বলা হয় বিলাসী কী, তাহলে তুমি বলবা বিলাসী হলো একটা গল্প। আর যদি বলি বিলাসী কে, তাহলে বলবা বিলাসী হলো একটা সাপুড়ে মেয়ে। তো বিলাসী যে গল্পটা ছিল, এই গল্পে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মূলত যে বিষয়টাকে তিনি বুঝাইতে চেয়েছেন, যে জাতভেদ প্রথার যে কুফল, অর্থাৎ বিভিন্ন জাতভেদের ভিত্তিতে আমাদের বিভিন্ন ধরনের কিন্তু আমরা এই বিভিন্ন ভেদাভেদ থেকে শুরু করে আরও অনেক কিন্তু সমসাময়িক বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু সৃষ্টি হয়। তো এই বিষয়গুলো তিনি বিভিন্ন ধরনের খারাপ দিকগুলো, অর্থাৎ এই যে জাতভেদ বিষয়ের বিভিন্ন ধরনের যে বিষয়গুলো আমরা লক্ষ্য করি, সে সকল বিষয়গুলো আমরা এই গল্পের মধ্যে পাবো। এছাড়া এখানে ব্যতিক্রমধর্মী প্রেমের একটা মহিমা অপূর্ব রূপ প্রকাশ পাবো, যেটা হলো এই যে বিলাসী এবং মৃত্যুঞ্জয়ের, সেই বিষয়টাও কিন্তু আমরা এই গল্পের মধ্যে প্রকাশ পাবে এবং আমরা সেটা লক্ষ্য করতে পারবো। তো ওভারঅল এই বিষয়গুলো মূলত আমরা এখানে আলোচনা করা হবে। আরও অনেক বিষয় কিন্তু এই গল্পের মধ্যে আমরা পাবো বিস্তারিতভাবে। তো গল্পটা কিন্তু একটু দীর্ঘ, মানে বড়, এটা কিন্তু আমরা এক পর্বে শেষ করতে পারবো না, আমরা চেষ্টা করব যদিও যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের শেষ করে দেওয়ার। তবে আশা করি আমরা এই পুরো গল্পটা তোমাদের 4টা পর্বে আলোচনা করব। তো তাহলে আমরা আজকে প্রথম পর্বে তোমাদের যে গল্পের প্রথম অংশ সেটা আমরা শুরু করতে যাচ্ছি। দেখো, যে প্রথমে যেটা বলা হয়েছে, পাকা 2 ক্রোশ পথ হাঁটিয়া স্কুলে বিদ্যা অর্জন করতে যাই। এখন দেখো, এই যে এখানে বলছে পাকা 2 ক্রোশ, তো পাকা 2 ক্রোশে এখানে আমাদের এগুলো বিষয় আগে জানতে হবে, ক্রোশ বিষয়টা কী বা এগুলো দ্বারা কত পরিমাণ বোঝায় এটা। দেখো, 0.1 কিলোমিটার সমান 0.62 মাইল। 1 কিলোমিটার সমান কত? 0.62 মাইল। আর 1 ক্রোশ সমান হয় 2 মাইল। তো দেখো, তাহলে পাকা 2 ক্রোশ পথ হাঁটিয়া
স্কুলে বিদ্যা অর্জন করতে যায়, তাদের যে এই স্কুলটা ছিল সেটা প্রায় অনেক দূরবর্তী অঞ্চলে ছিল বলা চলে, খুব কাছাকাছি ছিল না। কারণ সে সময় কিন্তু সেই সময় যখন মৃত্যুঞ্জয় মানে শরৎচন্দ্র যে বিষয়টা ঘটনাটা উল্লেখ করেছেন বিলাসী, এটা কিন্তু এখনকার সময়ের বর্তমানের সমসাময়িক কোনো বিষয় নয়। এটা কিন্তু সেই প্রাচীনকালে, মানে প্রাচীন বলতে সেই আগেকার ঘটনা, অর্থাৎ মৃত্যুঞ্জয় যে একটা এরকম সমাজ ব্যবস্থা যে ছিল তখনকার সময়ের যে ঘটনা, সেই ঘটনাটা মূলত এখানে তুলে ধরা হয়েছে। তো দেখো আমি একা নয়, 9, 10, 12 জন, মানে এই যে মৃত্যুঞ্জয় যে ছিল সেই মৃত্যুঞ্জয় শুধু একা না, এখানে মৃত্যুঞ্জয়ের মতো আরও 9, 10 বা 12 জন সেখানে কিন্তু তারা যাইতো। কোথায় যাইতো তারা? এই যে স্কুলে তারা মূলত শিক্ষা অর্জনের জন্য সেখানে সবাই মিলে যাইতো, তাদের এলাকায় যারা ছিল সবাই একসাথে। তো যাদের এই বাড়ি বলো মানে হলো বাড়ি, যাদের এই বাড়ি পল্লীগ্রামে, মানে তাদের এক গ্রামে সকলে একসাথে বসবাস করে, তাদের ওই ছেলেদের 80 জনকে এমন করিয়া বিদ্যালাভ করিতে হয়, মানে অর্থাৎ তার প্রতিকূল পরিবেশের যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থার কথা এখানে বলা হয়েছে। মানে তাদের আশেপাশে কোনো স্কুল ছিল না, তারা দূরবর্তী অনেক অঞ্চলে গিয়ে তাদের পড়াশোনা করতে হতো। শুধু তাদেরই নয়, তাদের আশেপাশে গ্রামে যারা আছে সকলকে ওই একই অবস্থা দিয়ে যাইতে হইতো, কারণ তাদের সেখানে সেরকম একটা সুযোগ সুবিধা ছিল না পড়ালেখার জন্য, আশেপাশে কোনো স্কুল ছিল না, যার কারণে ইহাতে লাভের অঙ্ক শেষ পর্যন্ত একেবারে শূন্য না পড়িলেও যাহা পড়ে তাহাতে হিসাব করিবার পক্ষে এই কয়টা কথা চিন্তা করিয়া দেখিলে যথেষ্ট হইবে যে ছেলেদের সকাল 8টার মধ্যে বাহির হইয়া যাতায়াতে 4 কোষ পথ ভাঙ্গিতে হয়, 4 কোষ মানে 8 মাইল, মানে 8 মাইল নয়, ঢের বেশি। বর্ষার দিনে মাথার উপরে মেঘের জল, পায়ের নিচে 1 হাঁটু কাদা, এবং গ্রীষ্মের দিনে জলের বদলে কড়া সূর্য এবং কাদার বদলে ধুলার সাগর সাঁতার দিয়ে স্কুলে ঘর করিতে হয় সেই দুর্ভাগা বালকদের। তো দেখো এখানে কি বলছে, যে মূলত এখান থেকে যেটা বোঝাতে চাচ্ছে যে সেই যে মৃত্যুঞ্জয় ছিল, সেই মৃত্যুঞ্জয় সহ তারা তাদের এলাকায় যারা ছিল তাদেরকে বিভিন্ন ধরনের বাধা প্রতিবন্ধকতা অতিক্রম করে কিন্তু তাদেরকে সেখানে স্কুলে যাইতে হইতো। তো এখানে বলা হয়েছে যে তাদের যাতায়াতে প্রায় 4 কোষ পথ ভাঙ্গিতে হইতো, মানে তাদের যাইতে 2 আসতে 2, মানে প্রায় অনেকটাই কিন্তু তাদের পথ অতিক্রম করতে হইতো। এবং এই 4 কোষ মানে হলো এখানে 8 মাইল নয়। কেন এই কথাটা বলা হয়েছে? কারণ তাদের যে যাতায়াতের যে রাস্তার যে প্রতিকূল পরিবেশ ছিল সেটার কারণে। কারণ মনে করো তোমাকে যদি একটা সমতল ভূমিতে যেতে বলা হয়, তাহলে তুমি কিন্তু সেখানে তোমার যে সময়টুকু লাগবে 1 কিলোমিটার রাস্তা যেতে, সেই একই 1 কিলোমিটার রাস্তা যদি তোমাকে পাহাড় পর্বত বা অন্যান্য মরুভূমি অঞ্চল বা যে কোনো অন্য প্রতিকূল যে পরিবেশ রয়েছে সেগুলোতে যদি দেওয়া হয়, তাহলে কিন্তু তার চেয়ে সময়টা বেশি লাগবে, এটাই স্বাভাবিক। তো এজন্য বলছে যে তাদের যে যাতায়াতের যে পথটা ছিল এটা 4 কোষ নয়, তার চেয়ে আরও বেশি। এই যে প্রতিকূল পরিবেশটা ছিল এর কারণে মূলত এটা বলা হয়েছে। তো বলছে এই যে তারা এত কষ্ট করতেছে, কষ্ট করে সেখানে স্কুলে যাচ্ছে সবাই মিলে, তো এজন্য মা সরস্বতী অর্থাৎ যিনি তাদের যে বিদ্যার যে দেবী, এটা হিন্দুদের এগুলো বুঝবে অনেক, কারণ এখানে হিন্দু রিলেটেড অনেকগুলো শব্দ ইউজ করা হয়েছে। মা সরস্বতী যিনি বিদ্যার দেবী খুশি হইয়া বর দিবেন, কি বর মানে হলো আশীর্বাদ। বলতেছে যে তারা যে এত কষ্ট করতেছে, এত কষ্ট করে দূর দূরান্ত থেকে সেই স্কুলে যাচ্ছে, যে বিদ্যার যে দেবী রয়েছে তিনি কি তাদেরকে আশীর্বাদ দিবেন না? যে এত যারা পরিশ্রম করতেছে তাদেরকে কি কোনো কিছু ফল দিবেন না? তাদের যন্ত্রণা দেখিয়া কোথায় যে তিনি লুকাইবেন মানে হলো তিনি কি করবেন, মানে তাদের যে এত কষ্ট এটা দেখে তিনি কোথায় যে কি করবেন, সেই দুর্ভাগা বালকদের সে কোথায় যে তিনি কি করবেন ভাবিয়া পান না। বলতেছে মানে তাদের যে এত কষ্ট, এত পরিমাণ যে তারা কষ্ট করতেছে, দূর থেকে গিয়ে মানে শিক্ষা অর্জনের জন্য এত দূর থেকে গিয়ে সেখানে যাচ্ছে আবার আসতেছে, বলতেছে এই সব বিষয়গুলো দেখিয়া তাদের যে মা সরস্বতীর আছেন যিনি বিদ্যাদেবী, তাদেরকে এগুলো দেখে কি তার চোখে পড়ে না, বা তিনি এগুলো দেখিয়া যে মানে কোথায় যাবেন ভাবে পান না। বলতে এখানে বোঝানো হয়েছে মূলত তারা এত কষ্ট করতেছে কিন্তু তাদের কষ্টের যে প্রতিদান, সেই প্রতিদানটা তারা পর্যাপ্ত পাচ্ছে না। তো এই জন্য বলতেছে তারপর এই কৃতবিদ্যা শিশুর দল বড় হইয়া একদিন গ্রামে বসুন বলতে কি যারা এই লেখাপড়া করে শিক্ষিত হচ্ছে আস্তে আস্তে, তারা একদিন গ্রামে বিভিন্ন ধরনের মেম্বার, চেয়ারম্যান, মাতব্বর, বড় বড় বিভিন্ন ধরনের পদগুলো তারা গ্রহণ করে। আর ক্ষুধার জ্বালায় অন্যত্র যান, তাদের 4 ক্রোশ হাঁটার বিদ্যার তেজ আত্মপ্রকাশ করিবে। এবং ক্ষুধার জ্বালায় বলতে কীরকম, এবং তাদের মধ্যে অনেকেই বাইরে যান বিভিন্ন কাজের জন্য, এবং অর্থাৎ মূলত এখানে বোঝাচ্ছে যে কেউ আর গ্রামের মধ্যে থাকতে চায় না, সবাই তাদের যে প্রয়োজন সেই প্রয়োজনের তাগিদে সবাই বাইরে চলে যায়। এই যে গ্রামের যে অবস্থা, সেই অবস্থা এই আগের মতোই সেজন্য থেকে যায়, সেটা আর উন্নতি হয় না। কেহ বলেন শুনিয়াছি, আচ্ছা যাদের ক্ষুধার মানে হলো যাদের ক্ষুধার জ্বালা মানে হলো তারা নয়তো গ্রাম ছেড়ে দেয়, মানে যাদের অর্থের অভাব বা টাকার সমস্যা রয়েছে,
বুঝলাম তারা না হয় গ্রাম ছেড়ে দেয়, এটা স্বাভাবিক হইতে পারে, কিন্তু তাদের কথা না হয় নাই ধরিলাম, মানে যাদের অভাব আছে, যারা অনটনের মধ্যে আছে, তারা বাইরে যেতেই পারে অভাবে তাগিদে, এটা মানলাম। কিন্তু যাদের সে জ্বালা নাই, মানে সে যারা সচ্ছল, তারা যাদের অর্থে কোনো সমস্যা নেই, ঘাটতি নেই, মানে তারা পর্যাপ্ত পরিমাণ সচ্ছল আছে, তেমন সব ভদ্রলোকেই বা কী সুখে গ্রাম ছাড়িয়া পলায়ন করে। বলছে তারা কেন গ্রাম ছেড়ে যাবে, তাদের তো গ্রাম ছেড়ে যাওয়ার কথা না, কারণ যারা অভাব রয়েছে তারা গ্রাম ছেড়ে যাবে, এটা স্বাভাবিক, এটা মানা যায়। কিন্তু যাদের এই অভাব নাই তারা কেন গ্রাম ছেড়ে যাবে, তাদের তো গ্রামে থাকা উচিত, গ্রামের উন্নয়নের জন্য তাদেরকে সহযোগিতা করা উচিত। তারপর বলতেছে দেখো, তারা বাস করিতে থাকিলে তো পল্লীর এত দুর্দশা হয় না। বলছে তারা যদি পল্লী গ্রামে থাকতো, তারা যদি এখান থেকে ছেড়ে না যায়, তাহলে তো আমাদের গ্রামে, পল্লী গ্রামে যে এরকম বর্তমানে যে দুর্দশা, এরকমটা হয়তো না, আরও উন্নত হইতো পল্লী গ্রামগুলো। তারপর এরপর ম্যালেরিয়া, এটা মনে রাখবা যে এই তথ্যগুলো অনেকবার আসে, যে কোন গল্পে কোন রোগের কথা বলা হয়েছে, এগুলো কিন্তু অনেকবার তথ্যগুলো আসে। বিভিন্ন ধরনের যে গল্পগুলো থাকে, এখানে কোন মহামারীর কথা বলা হয়েছে, অন্য যে গল্পগুলো আছে সেই গল্পগুলো, মানে এগুলো, এই ইনফরমেশনগুলো কিন্তু অনেকবার পরীক্ষায় আসে, এগুলো একটু মনে রাখবা। ম্যালেরিয়া কথাটা না হয় নাই পারিলাম, বলতেছে এই যে ম্যালেরিয়া যে আছে, এটা না হয় বললাম না, মানে সে সময় যে একটা ব্যাধি ছিল, মহামারী ছিল, বলতেছে এটা না হয় এই বললাম না, সেটা থাক, কিন্তু ওই 4 ক্রোশে হাঁটার জ্বালা কত ভদ্রলোকেই যে ছেলেপুলে লইয়া গ্রাম ছাড়িয়া শহরে পলায়ন করেছে তাহার সংখ্যা নাই। মানে অনুকূল পরিবেশ পাওয়ার জন্য মানুষের তার আবাসস্থল ছেড়ে দেয়, এটাই স্বাভাবিক। যখন মানুষ ভালো একটা কোনো পরিবেশ পেতে চায়, ভালো কোনো একটা কিছু পেতে চায়, তখন সে কিন্তু সে জায়গায় যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করতে থাকে। ঠিক তেমনিভাবে তারাও কিন্তু কী করছিল, যারা লেখাপড়া করে বা শিক্ষিত হয়, তারা কিন্তু আর সেখানে আর স্থির থাকে না, তারাও কিন্তু ভালো একটা পরিবেশ পাওয়ার জন্য তারা কিন্তু সেখান থেকে শহরের দিকে চলে যায়। এজন্য বলছে যে তাদের যে 4 ক্রোশ হাঁটার জ্বালা, যে কত ভদ্রলোকেই যে ছেলেপুলে লইয়া গ্রাম ছাড়িয়া পলায়ন করেছে তার সংখ্যা নেই। মানে যারা একটু লেখাপড়া করে শিক্ষিত হয়, তারা আর সেই গ্রামের মধ্যে বসে থাকে না, তারা কিন্তু সবাই কি হয়, সেই শহরের দিকে চলে যায়। তারপরে একদিন ছেলেপুলের পড়াও শেষ হয় বটে, কিন্তু তারা শহরের সুখ সুবিধা রুচি লইয়া তার আর গ্রামে ফিরে আসা চলে না। বলতেছে তাদের সন্তান যারা আছে, তাদেরও পড়ালেখা শেষ হয় এক সময়, ঠিক আছে, কিন্তু তাদের তো গ্রামে আসার কথা, কিন্তু তারা আর গ্রামে আসে না, তারা যেখানে শহরে আছে তারা সেখানে থেকে যায়। কিন্তু থাক এ সকল বাজে কথা, মানে হলো অপ্রাসঙ্গিক যে কথাগুলো, মানে এটা তো একটা অপ্রাসঙ্গিক শুনে, এগুলো তো আর বাস্তব, মানে এগুলো তো আর বলে আর তো কেউ শুনবে না। এজন্য বলছে যে এগুলো থাক, এগুলো স্কুলে যাই 2 ক্রোশের মধ্যে এমন, তাহলে স্কুল যাই 2 ক্রোশের মধ্যে এমন আরও তো 2-3খানা গ্রাম পার হইতে হয়। মানে তার এটা মনে রাখবা যে তারা যে স্কুল যাইতো কতগুলো গ্রাম পার হইতো, মানে তারা যে স্কুল যাইতো, এখানে প্রায় স্কুলটা ছিল তাদের অঞ্চল থেকে অনেক দূরবর্তী, যার জন্য তাদেরকে কিন্তু অনেকগুলো গ্রাম অতিক্রম করে সেই স্কুলে যেতে হতো, প্রায় 2-3খানা। কার আম বাগানে আম পাকিতে শুরু করিয়াছে, অর্থাৎ তারা মূলত যে যখন স্কুলে যাইতো সবাই মিলে একসাথে দেখতো যে কার কোথায় কি হচ্ছে, মানে কার আম পাকতেছে, কার কলা, কার কি হচ্ছে, মানে ফলগুলো, এগুলো তাদের সবার দিকে এগুলো মূলত নজর থাকে। ছোটো বাচ্চা যেহেতু সবাই ছিল, খুব একটা বয়স্ক ছিল না, তো ছোটো বাচ্চারা কিন্তু এরকম করেই থাকে, এটাই স্বাভাবিক। তো তারপর বলতেছে কার আম পাকিতে শুরু করিয়াছে, তারপর হলো কোন বনে বৌচি ফল, বৌচি ফল মানে কাঁটাযুক্ত এক ধরনের একটা ফল, বৌচি ফল। তারপর অপর্যাপ্ত ফুলিয়াছে, অপর্যাপ্ত মানে হলো প্রচুর পরিমাণে ফুলিয়াছে। এছাড়া কার গাছে কাঁঠাল এই পাকিল বলিয়া কার মর্তমান মানে হলো পাকা, মর্তমান মানে কি পাকা, রম্বার কাদি মানে হলো কলার ছর, কাটিয়া লইবা অপেক্ষা মাত্র। কার কানাচে মানে হলো বাড়ির উঠোনের যে লাগানো যে জায়গাটা থাকে সেটাকে বলা হয়। ঝোপের মধ্যে আনারসে গায়ে রং ধরিয়াছে। কার পুকুর পাড়ে খেজুরমতি মানে খেজুর গাছের মাথার যে একটা নরম মিষ্টি অংশ থাকে, সেইটা কাটিয়া খাইলে ধরা পড়িয়ার সম্ভাবনা অল্প। এই সব খবর লইতেই সময় যায়। বলছে মানে তারা যখন স্কুলে যাইতো, মানে এইরকম বিভিন্ন ধরনের কার আম, কার কাঁঠাল, কার কলা পাকতেছে, এগুলো বিষয় দেখতে এগুলো বিষয় নিয়ে গবেষণা করতে তাদের সময় চলে যায়। বলতে পড়বো আর কোন সময়, মানে এগুলো তো ভাবতে আমাদের এগুলো নিয়ে চিন্তা ভাবনা করতে তো সময় শেষ। কিন্তু আসল যা বিদ্যা, তারপরে মানে হলো এটা একটা জায়গা, তোমরা কিন্তু এটা কিন্তু ওয়ার্ড মিনিং, এটা একটা উপদ্বীপ, তোমরা কিন্তু ওয়ার্ড মিনিং এটা আরও বিস্তারিতভাবে পাবা। রাজধানীর নাম কি এবং সাইবেরিয়ার, এটাও কিন্তু একটা মানে এখানে বৈকল্যতা আছে। এছাড়া আরও এইটা বিষয়ে বিস্তারিত কিন্তু তোমাদের ওয়ার্ড মিনিংয়ে দেওয়া হয়েছে, সেখান থেকে একটু জেনে নিবা। যে মূলত তাদের বলতেছে যে এরকম বিভিন্ন ধরনের যে বিষয়গুলো রয়েছে সেগুলোর মানে আমরা আসল কোনো এগুলোর হদিস জানি না, মানে এইগুলো যে আসল যে তথ্যগুলো সেগুলোই আমরা জানি না, আমরা মূলত এই সব অবাঞ্ছিত যে তথ্যগুলো সেগুলো নিয়ে পড়ে থাকি। এজন্য বলছে যে সাইবেরিয়ান খনির মধ্যে রূপা মেলে নাকি সোনা মেলে, এই সকল দরকারি তথ্য অবগত হইবার ফুরসতি মেলে, মানে সময়ই পায় না, এগুলো তথ্যগুলো আমরা যে পড়বো জানবো, এগুলো আমাদের কাছে সময়ই নেই।
এরপরে বলছে কাজে এক্সামিনের সময় এডেন মানে হলো একটা সামুদ্রিক মানে বন্দর, এটা আর কি। এই এডেন মানে জর্ডানের একটা বন্দর। সে এডেন কি জিজ্ঞাসা করিল বলি, মানে এডেন কি এটা জিজ্ঞাসা করলে তারা বলে যে পার্সিয়ার বন্দর, মানে বলছে পারস্য বা ইরানের একটা বন্দর। বলতেছে তাদের মানে এডেনের এটা কি, এটা তারা বলতেছে এটা পারস্য বন্দর। তারপর এরপর বলে হুমায়ুনের বাপের নাম জানতে চাইলে, মানে হুমায়ুনের বাপের নাম কি, হুমায়ুনের বাপের নাম হলো এটা জানতে চাইলে, আমরা জানি হুমায়ুনের বাপের নাম হলো বাবর, তো তার নাম জানতে চাইলে লিখিয়ে দিয়ে আসি তুগলক খা। তার নাম, তার বাপের নাম আমরা যদি জানতে চাই তাহলে সে লিখে আসে তুগলক খা। মানে এটাও কিন্তু তোমাদের ওয়ার্ড মিনিং এগুলো কিন্তু জানতে হবে। বিভিন্ন ধরনের যে ব্যক্তিগুলো থাকে, স্থানগুলো, এগুলো কিন্তু ওয়ার্ড মিনিং একটু বিস্তারিত জানবা, কারণ ওয়ার্ড মিনিং আরও বিস্তারিতভাবে দেওয়া হয়েছে, কারণ এগুলো থেকে এমসিকিউ কিন্তু আসে। এখন তোমার যে কার পুত্র কে, এগুলোর এই যে মুঘল বংশে, এগুলো মনে রাখার জন্য তোমাদের একটা টেকনিক বলতেছি। বাবার হইল আবার জল সারিল ওষুধে, এটা মনে রাখতে পারো। বাবার হইল আবার জ্বর সারিল ওষুধে। বাবার মানে বাবর, আর শরিয়াতে হলো আকবর, আর হতে হলো হুমায়ুন, আর জতে হলো জাহাঙ্গীরনগর, সারিল হতে শাহজাহান, তারপর উতে হলো আওরঙ্গজেব। এই হলো তোমাদের বিষয়। এগুলো কিন্তু মনে রাখবা তোমরা এইভাবে মনে রাখতে পারো। তোমাদের এভাবে মনে রাখলে সুবিধা হবে, ভুলবা না আর কি সহজে। এরপরে দেখো বলছে তুগলক খা এবং আজ 40-এর কোঠা পার হইয়া দেখি। 40-এর কোঠা বলতে কোনটা বোঝানো হয়েছে, এখানে 40 থেকে 49 পর্যন্ত যে বয়সসীমা, সেই বয়সসীমাটাকে মূলত বোঝানো হয়েছে। পার হইয়া দেখি ও সকল বিষয়ে ধারণা প্রায় এরকমই আছে, মানে যে সকল বিষয়ে ছিল তাদের ধারণা, মানে বলতেছে এত বয়স হওয়ার পরও যেটা ধারণা আছে সেই ধারণা আছে, এটা পরিবর্তন হয় নাই। তো তারপরও প্রমোশনের দিন, প্রমোশন মানে হলো ফলাফল বা রেজাল্ট যেদিন বের হয়, সেই দিন মুখ ভার করিয়া বাড়ি ফিরিয়া আসিয়া কখনো বা দল বাঁধিয়া মতলব করি মাস্টারকে ঠেঙানো উচিত। মানে যেরকমটা হয় বিষয়টা কীরকম বলে দেখি, যে আমাদের যখন রেজাল্ট খারাপ হয় তখন আমরা বলি যে এই বেটার টিচার মনে হয় খারাপ, মানে এই আমাদের নাম্বার দেয় না, এরকম মানে একটা রাগ কিন্তু ভাব থাকে। তেমনিভাবে যে মৃত্যুঞ্জয় ছিল এবং তাদের যে সহপাঠীগুলো ছিল তাদেরও এরকম একটা রাগ হইতো টিচারের প্রতি, বলছে এই টিচার আমাদের নাম্বার দেয় না, বলছে একে ধরে মারা উচিত। তো এইরকম তাদেরও একটা রাগ হইতো, এই জন্য তারা কিন্তু বলতো যে মাস্টারকে ঠেকানো উচিত, মানে মাস্টারকে মারা উচিত, তাহলে সে মনে হয় আমাদের ভালো নাম্বার দিবে, কারণ সে নাম্বার দেয় না আমাদের। তো কখনো বা ঠিক করি অমন বিশ্রী স্কুল ছাড়িয়ে দেওয়াই কর্তব্য, মানে কখনো আবার তারা চিন্তা করে যে এই স্কুলে পড়বো না, আর এটা স্কুল হলো আমাদের, আমরা মানে তাদেরকে সবসময় মানে উঁচুতে রাখার চেষ্টা করে। তারা যে পড়ালেখা করে না, এটা তো আর নিজের দোষটা কখনো তারা দেখে না। তারা বলে যে এটা স্কুল হলো, এটা একটা বিশ্রী নোংরা স্কুল, কোনো নেই, মানে বিভিন্ন অজুহাতে তাদের শেষ নেই। এরপরে বলে আমাদের গ্রামের একটা ছেলের সঙ্গে মাঝে মাঝেই স্কুল পথে দেখা যাইতো, মানে তারা যে স্কুল যাইতো সেই স্কুল পথে একটা ছেলের সাথে তাদের প্রায়শই দেখা হইতো। কে সে? তার নাম হলো মৃত্যুঞ্জয়। মৃত্যুঞ্জয় মানে কি? মৃত্যুকে জয় করেছে যে, যদিও সে মৃত্যুকে কিন্তু জয় করতে পারবে না, আমরা কিন্তু এটা পরিশেষে পাবো, সে কিন্তু যে একটা সাপের কামড়ে কিন্তু মারা যাবে, যদিও সে কিন্তু মানে নামটা তার রয়েছে মৃত্যুঞ্জয়, মানে সে মৃত্যুকে জয় করে, যে নর্মাল যেটা অর্থ আমরা জানি, কিন্তু বাস্তবে কিন্তু সে পরিশেষে আর পাবে না, এটা কিন্তু আমরা পরবর্তীতে পাবো। তো দেখো আমাদের চেয়ে সে বয়সে বড়, 3rd ক্লাসে পড়ে। দেখো এখানে তোমাদের এই বিষয়গুলো জানতে হবে, এখানে 1st ক্লাস দ্বারা কোনটা বোঝানো হয়েছে, 2nd ক্লাস কোনটা, 3rd ক্লাস কোনটা, এগুলো কিন্তু জানতে হবে তোমাদের। দেখো এখানে 3rd ক্লাস দ্বারা মূলত 8ম শ্রেণী বোঝানো হয়েছে এই গল্পেতে, তাহলে তোমার হলো 3rd ক্লাস এভাবে সে, তাহলে মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়ে? সে 3rd ক্লাসে পড়তো, মনে রাখবা ভালোভাবে, কিন্তু এগুলো তথ্যগুলো অনেক ইম্পর্টেন্ট। কবে সে যে প্রথম 3rd ক্লাসে উঠিয়াছিল, মানে যে 8ম শ্রেণীতে সে যে কবে উঠেছিল, এর হদিস বা এর খবর আমরা কেউই জানিতাম না। বলছে এই যে তিনি যে আছে, অর্থাৎ মৃত্যুঞ্জয়, তিনি 3rd ক্লাসে কখন উঠছেন, মানে 8ম শ্রেণীতে তিনি কখন উঠছেন, এটা কেউ জানে না আজ পর্যন্ত। মানে তার বিগত ক্লাসে যারা ছিল তারাও বলতে পারে না, এবং তারা যে বর্তমানে যারা আছে তারাও বলতে পারে না, মানে এই কখন উঠছিল এই ক্লাসে। মানে সম্ভবত তাহা প্রত্নতাত্ত্বিকের গবেষণার বিষয়, প্রত্নতাত্ত্বিক মানে পুরাতন তত্ত্ববিদ যারা আছে, গবেষণার বিষয়, আমরা কিন্তু তাহার ওই 3rd ক্লাসটা চিরদিন দেখিয়ে আসছি। মানে বলতেছে তার যে 3rd ক্লাসে সে যে ছিল, এটা কখন ছিল এটা নির্দিষ্ট করে কিন্তু বলা কঠিন। এজন্য সে বলছে যে তার যে এই ক্লাসটা ছিল এটা কিন্তু নির্দিষ্ট করে মানে আমরা বলতে পারি না, এটা হলো প্রত্নতাত্ত্বিকের গবেষণার বিষয়। তার মানে এটা দ্বারা কী বোঝাচ্ছে, দেখো তার মানে চিন্তা করো যে প্রত্নতাত্ত্বিক গবেষণা মানে কি, প্রত্নতাত্ত্বিক কোন বিষয় নিয়ে গবেষণা করে, যেটা হলো অতি প্রাচীন, মানে সেটা সেই প্রাচীনকালে যে বিভিন্ন ধরনের বিষয়গুলো। তার মানে মৃত্যুঞ্জয়ে যে 3rd ক্লাসে উঠতো, এটা হলো অতি একবারে পুরাতন, মানে অনেক পুরাতন একটা গবেষণার বিষয়।
তার থার্ড ক্লাস পড়ার ইতিহাসটাও কখনো শুনি নাই, বলতেছি মানে সরি ফোর্থ ক্লাস পড়ার মানে হলো তিনি সপ্তম শ্রেণীতে কখন পড়েছেন এরকমও ইতিহাসটা আমরা কখনো শুনি নাই, মানে তিনি সপ্তম শ্রেণীতে কখন পড়েছেন। মানে সবাই প্রায় দেখছি তিনি অষ্টম শ্রেণীতে আছেন, সেখানে আছেন পড়তেছেন, কিন্তু কখনো যে সপ্তম শ্রেণীতে ছিল কখনো নবম শ্রেণীতে উঠবে এরকম কেউ কখনো কিন্তু লক্ষ্য করতে পারেনি। এই জন্য বলছে তার ফোর্থ ক্লাসে পড়ার ইতিহাসও কখনো দেখি নাই বা শুনিনি। সেকেন্ড ক্লাস মানে হতো নবম শ্রেণী, সেকেন্ড ক্লাস মানে কি নবম শ্রেণী, আর ফার্স্ট ক্লাস মানে হলো আমরা দশম শ্রেণী জানি। সেকেন্ড ক্লাসে উঠিবারও খবর আমরা পাই নাই, মানে এই খবরটাও আমরা কখনো শুনি নাই তার যে তিনি কখনো এই যে সেকেন্ড ক্লাসে উঠিয়েছেন। মৃত্যুঞ্জয়ের বাপ মা ভাই বোন কেউই ছিল না, এটা হলো সবচেয়ে বড় আরও সমস্যা যে ছিল, তাকে এই জন্য সবাই ঠকতো কিন্তু এই মৃত্যুঞ্জয়কে, মানে বিভিন্নভাবে ঠকামি শিকার হইতো সেই মৃত্যুঞ্জয়। আমরা কিন্তু পরবর্তীতে পাবো যে এই যে মৃত্যুঞ্জয় ছিল তার বাবা মা কেউ ছিল না, যদিও তার একটা চাচা ছিল জ্ঞাতিখুড়ো, তবে সেও ছিল তার একবারে জমির, তাদের জমি ছিল সেটা লোভী, সে সবসময় শুধু মৃত্যুঞ্জয়ের যে একটা 20-25 মানে 25 বিঘার যে বাগান ছিল সেই বাগানটা শুধু আত্মসাৎ করার সে বিভিন্ন ধরনের মানে ফন্দি ফাটতো আর কি, যাতে মৃত্যুঞ্জয়ের কাছ থেকে সেটা নিতে পারে। কিন্তু শুধুমাত্র গ্রামের এক প্রান্তে একটা প্রকাণ্ড আম কাঁঠালের বাগান, যেটা একটু আগে বললাম, একটা বিশাল আম কাঁঠালের তার বাগান ছিল, এটা মনে রাখবা অনেক অনেক ইম্পর্টেন্ট। আর তার মধ্যে একটা প্রকাণ্ড পোড়াবাড়ি, পোড়াবাড়ি মানে হলো পুরাতন বাড়ি, অনেক পুরাতন ছিল সেই বাড়িটা, তা ছিল এক জ্ঞাতিখুড়ো এবং আর ছিল এক জ্ঞাতিখুড়ো, জ্ঞাতিখুড়ো মানে এবং তার ছিল আরেকটা চাচা ছিল। তাহলে যে খুড়ার কাজ ছিল ভাইপোর নামে দুর্নাম রটনা করা, এই যে এটা মনে রাখিও, তার চাচার কাজ ছিল কি ভাইপোর নামে দুর্নাম রটনা করা, অর্থাৎ তার যে চাচা ছিল সে মূলত কী করতো, যে তার ভাইপো যে রয়েছে তার ভাইয়ের ছেলে অর্থাৎ মৃত্যুঞ্জয়, তার নামে বিভিন্ন ধরনের দুর্নাম রটনা করতো। কেন? কারণ সে তাকে কিন্তু ঠিকভাবে দেখতে পারতো না। এটা আবার কী কারণে? কারণ যে মৃত্যুঞ্জয় কিন্তু অনেকটা সম্পত্তি প্রায় তার আন্ডারে ছিল, অর্থাৎ মৃত্যুঞ্জয় যে আম কাঁঠালে একটা বিশাল বড় বাগান, প্রায় 20-25 বিঘার মতো কিন্তু এই বাগানটা হবে, সেই বাগানটা কিন্তু মৃত্যুঞ্জয় আন্ডারে ছিল। তো এই যে খুড়া যে ছিল জ্ঞাতি খুড়া, সে সবসময় চেষ্টা করতো এই বাগানটা তার আন্ডারে নেওয়ার। তো দেখো এই জন্য সে কিন্তু তার নামে বিভিন্ন ধরনের দুর্নাম রটনা বা বিভিন্ন ধরনের কথা বলতো। তারপর সে বলতো যে সে গাঁজা খায়, সে গুলি খায়, তারপর এমনকি আরও কত কি, আর একটা কাজ ছিল বলিয়া বেড়ানো, তার একটা কাজ ছিল কি মানুষদের কাছে বিভিন্ন ধরনের কথা বলিয়া বেড়ানো, অর্থাৎ সে মানুষদের কাছে বিভিন্ন ধরনের তার নামে দুর্নাম করতো, সে গাঁজা খায়, তারপর সে গুলি খায়, এরকম অনেক অনেক কথা সে কিন্তু মানুষদের সামনে বলে বেড়াইতো। তো দেখো এরপরে যেটা আছে যে এরকম আমরা দেখলাম যে মৃত্যুঞ্জয় যে ছিল, মৃত্যুঞ্জয়ের নামে তার যে চাচা ছিল জ্ঞাতিখুড়ো, সে সব সময় শুধু মানুষের মানে কাছে তার বিভিন্ন ধরনের তার দুর্নাম রটনা করতো। সে মনে করো গাঁজা খায়, সে গুলি খায়, এমনকি আরও কত কী কাজ, মানে তার নামে এক কথায় তাকে একবারে মানে তার যত কিছু করা লাগে সব কিছু মানে তার নামে করতো। মানে অর্থাৎ মোট কথা হলো তার সম্পত্তি যে ছিল সেই সম্পত্তিটা নেওয়ার জন্য জ্ঞাতিখুড়ার যা কিছু করা লাগে সে সব কিছু করতো, কোনো কিছু বাদ ছিল না আর কি। যদিও শেষ পর্যন্ত সে পাবে আর কি, সেটা হলো প্রকৃতির ইচ্ছার কারণে সে পাবে, এমনিতে পাবে না, কারণ এক সময় যে মৃত্যুঞ্জয় যে ছিল সে কিন্তু মারা যাবে। তো এরপরে যদি আমরা দেখি যে খুড়ার কাজ ছিল, তারপর এটা মনে রাখবা যে খুড়ার কী কাজ ছিল, খুড়ার কাজ ছিল ভাইপোর নামে বিভিন্ন হলো দুর্নাম রটনা করা। সে তারপর হলো এটা গেল। এরপরে যেটা রয়েছে যে ওই বাগানের অর্ধেকটা যে বাগানটা ছিল মৃত্যুঞ্জয়ের, সেই বাগানের অর্ধেকটা তার নিজের অংশ ছিল, মানে মৃত্যুঞ্জয়ের নিজের ছিল। এবং নালিশ মানে হলো মানে তোমার যেটা আমরা কোথায় বলি সেটার মানে তার যে ছিল মৃত্যুঞ্জয়, এটা নালিশ করিয়া দখল করা অপেক্ষা মতো বলতেছে সেইটা আমার, মানে ওই খুড়া যে রয়েছে বলতেছে এই যে এটা রয়েছে এটা তোমার না, এটা হলো যে বাগানটা রয়েছে এটা আমার, এরকম মানুষের কাছে বিভিন্ন ধরনের সে নালিশ করতে থাকে যে এই বাগানটা অযথা তার কাছ থেকে জোর করে ছিঁড়ে নেওয়া হয়েছে, এরকম মানে বিভিন্ন ধরনের তারকে অপবাদ দিতে থাকে। এই যে খুড়া জ্ঞাতি যে খুড়া রয়েছে তাই সে মৃত্যুঞ্জয়কে এরকম বিভিন্ন ধরনের অপবাদ দিয়ে থাকে। তো এরপরে দেখো এরপরে যেটা হবে যে অবশ্য দখল একদিন তিনি পাইয়াছিলেন বটে, মানে বলতেছে এই যে খুড়া যে রয়েছে সে যদিও এখন মানে দখল পায় না সাথে সাথে, কিন্তু সে একদিন দখল পেয়েছিল। কোন দিন? কিন্তু দখল যখন সে কিন্তু মৃত্যুঞ্জয় মারা গেছিল, এটা কিন্তু পরবর্তীতে আমরা পাবো গল্পের মধ্যে। কিন্তু সে জেলা আদালতে নালিশ করিয়া নহে উপরের আদালতের হুকুম, মানে হলো ষষ্ঠার আদেশে, অর্থাৎ যখন মৃত্যুঞ্জয় মারা গেছিল তখন মূলত সেইটা পেয়েছিল, কিন্তু সে কথা পরে হবে, বলতেছে এটা পরে হবে। আবার তো আমরা এটা বাদ দিই মৃত্যুঞ্জয় মরার বিষয়ে, এখন আমরা মৃত্যুঞ্জয় কাহিনীর মধ্যে যাব। মানে মৃত্যুঞ্জয় কী করছিল
না করেছিল, মানে মৃত্যুঞ্জয় মোটামুটি কিন্তু আমরা পরিচয় সম্পর্কে জানলাম। তো এখন সে কীভাবে ছিল না ছিল, এখন তার বিষয়ে আরও বিভিন্ন ধরনের তথ্য কিন্তু জানবো। অর্থাৎ মৃত্যুঞ্জয়কে কেন্দ্র করেই কিন্তু আমরা এই গল্পটা কিন্তু পাবো। অর্থাৎ এই গল্পে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু নিজে উপস্থিত ছিলেন এই গল্পে, এবং সেটা কিন্তু আমরা পাবো। এই গল্পে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নিজেকে ন্যাড়া নাম দিয়ে কিন্তু উপস্থাপন করেছেন, যে নিজেকে, তার নাম দেন নাই, ন্যাড়া নাম দিয়ে তিনি এই গল্পে তাকে নিজেকে উপস্থাপন করেছেন। তো আমরা কিন্তু তার চরিত্রটা কিন্তু পরবর্তীতে পাবো। আবার তো আমরা মৃত্যুঞ্জয়ের বিভিন্ন ধরনের তার যে সে কীরকম ছিল তার সবগুলো বৈশিষ্ট্য সম্পর্কে জানতেছি, তার বিভিন্ন ধরনের অর্থনৈতিক সামাজিক বিভিন্ন কার্যগুলি যা কিছু ছিল। দেখো এরপরে যেটা রয়েছে, মৃত্যুঞ্জয় নিজে রাজি খাইতে, যেহেতু সে একাই ছিল, তার কেউ ছিল না, বাবা মা কেউ ছিল না, আর যে চাচাটা ছিল সেও তো তার সাথে মানে সেই সম্পর্ক একটা রেশারেশি সম্পর্ক, মানে তাদের সাথে কোনো মিল নাই। তো যেহেতু সে একাই, তার মানে তাকে কী করতে হতো, এই জন্য নিজে রান্না করতে হতো, আর এই জন্য সে নিজে রান্না করে খাইতো। এবং আমের দিনে ওই আম বাগানটা জমা দিয়াই, জমা বলতে কি বন্ধক, যেটাকে বর্গা বলি আমরা আর কি। বর্গা বলতে কীরকম তোমরা অনেকে নাও বুঝতে পারো। মনে করো আমার কাছে মনে করো 100 বিঘা মাটি আছে, কথার কথা। এখন আমি এতগুলো জমি তো আর সঠিকভাবে চাষাবাদ করতে পারবো না। তো এই জন্য আমার কী করতে হবে, আমি মানুষদেরকে তখন কি করলাম, যে বললাম তুমি আমার এই 1 বিঘা মাটি নাও, বা তুমি মনে করো 10 বিঘা মাটি নাও, এই 10 বিঘা প্রতি বিঘা আমাকে কত 20,000 টাকা করে দিবা বাৎসরিক, এভাবে। তো এরকম আমি আমার জমিগুলো যে বিল্লি করে দিলাম, এটাকে মূলত বলে বর্গা চাষি। ঠিক তেমনিভাবে বর্গা বা বন্ধক, ঠিক তেমনিভাবে এই যে মৃত্যুঞ্জয় যে ছিল, সেও তার বাগানটা এরকম বন্ধ দিত, যে বলতো যে প্রতি বছর তোমরা আমার এই বাগান বিনিময়ে তোমরা 50,000 বা 1 লাখ এরকম টাকা দিবা আমাকে, এই বাগানটা তোমরা তার বিনিময়ে চাষ করবা, এরকম একটা। তো এইটা যে টাকাটা আসতো সেটা দিয়ে মৃত্যুঞ্জয় মূলত সারা বছর খাওয়া পড়া চলিত এবং ভালো করিয়ে চলিত, খুব ভালোভাবে যাইতো খাওয়া পড়া সব কিছু। যেদিন দেখা হইয়াছে সেদিনই দেখিয়াছি ছেঁড়া খোড়া মলিন বইগুলো বগলে করিয়া পথের এক ধার দিয়া নীরবে চলিয়াছে। বলতেছে মানে তাকে যেদিনই দেখেছি, মানে কোনো তার মধ্যে কোনো স্টাইল নাই, কোনো ফ্যাশন নাই, সে একাই পথের ধার দিয়া প্রতিদিন একাই চলতেছে। তাহাকে কখনো কাহার সহিত যাচিয়া মানে হলো নিজে আগ্রহ দেখিয়া, মানে কেউ দেখে না নিজের আগ্রহ প্রকাশ করে কারোর সাথে কথা বলা, এরকম তার মধ্যে ছিল না। মানে তুমি তার কাছে গিয়ে কথা বলে সে বলবে, নতুবা সে বলবে না কারোর সাথে, এরকম। আলাপ করিতে দেখি নাই, বরঞ্চ উপযাচক হইয়া আমরা কথা কইতাম। কেন এরা কথা বলতে, এটাও আবার কারণ আছে। কারণ মানে তারা কিন্তু তাদের কাছ থেকে অনেক সুবিধা নিত। দেখো না, যাদের যে তোমাদের মধ্যে তুমি যদি লক্ষ্য করে দেখবা, যে যাদের কাছে তোমাদের বন্ধুদের মধ্যে টাকা রয়েছে, তার সাথে কিন্তু সবাই মিল রাখার চেষ্টা করে। কেন? কারণ তার সাথে মিল রাখলে তার কাছ থেকে বিভিন্ন তার সাথে একটা মানে খাওয়া দাওয়া ভালো হয়, তার সাথে ঘোরাফেরা করলে, তারপরে এছাড়া তার কাছ থেকে বিভিন্ন সময় টাকা চাইলে টাকা পাওয়া যায়, মানে এরকম বিভিন্ন কিন্তু সুবিধা পাওয়া যায়। ঠিক তেমনিভাবে মৃত্যুঞ্জয় এরকম, তার যেহেতু টাকা সম্পত্তি সব কিছু ভালো ছিল, এজন্য সবাই তার সাথে উপযাচক হইয়া, মানে মৃত্যুঞ্জয় আগ্রহ নেয়, তারপর এরা নিজে আগ্রহ দেখিয়ে তার সাথে কথা বলতো। তাহার প্রধান কারণ ছিল এই যে তোমাদের যেটা বললাম, দোকানে খাবার কিনিয়া খাওয়াইতে গ্রামের মধ্যে চার জোড়া ছিল না। জোড়া বলতে হলে মানে তার একটা সুনাম ছিল তার মধ্যে, কার মধ্যে, মৃত্যুঞ্জয়ের মধ্যে। মানে তারা বন্ধুদের সাথে দেখা হলে, যেমন আমরা কারোর সাথে যদি দেখা হয়, আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব, তাদেরকে আমরা অবশ্যই কি খাওয়াই মোটামুটি। তো এখন মৃত্যুঞ্জয়ের সাথে কী হয়েছে, তাদের বারবার দেখা হয়তো, মৃত্যুঞ্জয় তাও খাওয়াইতো, এরকম একটা অবস্থা ছিল। তো এই জন্য বলছে, এই জন্য আমরা তার সাথে কথা বলতাম, তার সাথে সবসময় মিল রাখার চেষ্টা করতাম। আর শুধু ছেলেরাই নয়, বলতেছে এই কাজটা শুধু আমাদের মতো ছেলেরা করতো তা না, যে ছেলেরা ছাড়া যারা বাপ মা রয়েছে, কত বাপ তাহলে কত ছেলের বাপ কতবার যে গোপনে ছেলেকে দিয়া তাহার কাছে স্কুলের মাহিনা মানে হলো বেতন, স্কুলের বেতন হারাইয়া গেছে, বই চুরি হয়ে গেছে ইত্যাদি বলিয়া টাকায় আদায় করিয়া লইত, তাহা বলিতে পারি না। বলতেছে মানে আর মৃত্যুঞ্জয় ছিল অনেক ভদ্র, নম্র এবং শান্ত প্রকৃতির। তো এই জন্য কী করতো, দেখো অনেকে কী করতো, যে মৃত্যুঞ্জয়ের কাছে যারা বাপ মাগুলো আছে তারা শিখাই দিত তাদের সন্তানদেরকে, তুমি যাও মৃত্যুঞ্জয়ের কাছে, আমাদের কাছে তো টাকা নাই, গিয়ে ওকে বলো যে আমার এরকম সমস্যা, এটা সমস্যা, আমার বই চুরি হয়ে গেছে, তারপর এছাড়া বিভিন্ন ধরনের সমস্যা কথা তুমি বলো, তাহলে মৃত্যুঞ্জয় দেখবে যে মৃত্যুঞ্জয় তোমার এটা যেটা রয়েছে, তোমার যে টাকাটা যেটা তুমি পাবা সেটা সে দিয়ে দিবে, কোনো সমস্যা হবে না। তো এরকম বাপ মাগুলো আরও শিখিয়ে দিত তাদের সন্তানগুলোকে। আর মৃত্যুঞ্জয় তো ছিল একটু মানে সহজ সরল, সে কিন্তু বিশ্বাস করে নিত যখনই যা কিছু তাকে বলতো। তো এরপরে কিছু ঋণ স্বীকার করা তো দূরের কথা, ছেলে তাহার সহিত একটা কথা কইয়াছে, এ কথাও কোনো বাপ ভদ্র সমাজে কবুল করিতে চাইতো না। গ্রামের মধ্যে মৃত্যুঞ্জয়ের ছিল এমনই সুনাম বলতে এখানে মূলত দুর্নাম। কীরকম বিষয়টা দেখো, মানে এখানে হয়েছে কি, মানে আমাদের বিষয়টা যেরকম ঘটে সমাজের মধ্যে, একটা ছেলে মনে করো কি হয়, একটা খারাপ ছেলের সাথে ঘুরে, তার সাথে মনে করো সে সবসময় খারাপ ছেলে যেটা রয়েছে তাই সে সবসময় সে ভালো ছেলেটাকে খাওয়ায়, মানে সব কিছু সে মানে করে আর কি, খাওয়ায়, তারপর ঘুরতে নিয়ে যায়, সব কিছু সেই করি। কিন্তু
যখনই মানে সুনাম করার কথা, যে যখন মানে বলতে বলে যে আপনার ছেলেকে কে খাওয়ায় পড়ায় বা কে কে দেখাশোনা করে, তখন আর তার গুণগান নেই, মানে সেই ছেলেটার আর গুণগানে বলছে সে তো একটা ফালতু ছেলে, সে তো মানে গাঞ্জা খায়, ই খায়, উ খায়, এরকম মানুষের মানে তার নামে কোনো গুণগানই নেই। তো বিষয়টা ঠিক একইভাবে মৃত্যুঞ্জয়ের সাথে করছে, মানে মৃত্যুঞ্জয়ের কাছ থেকে সবাই সুযোগ সুবিধা নেয়, কিন্তু সুনামের ক্ষেত্রে মৃত্যুঞ্জয় কোনো গুণগান গায় না, মানে তার শুধু দুর্নামই দুর্নাম, এরকম একটা অবস্থা। কথা কি আমার বোঝা যাচ্ছে কিনা বলো তো? গল্পটা কি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? অসুবিধা হলে আমাকে কমেন্টে জানাও। আমি তোমাদের যে কোনো জিনিসটা বা কোনো শব্দ বা কোনো ওয়ার্ড যদি না বুঝো, যে এই ওয়ার্ডটা বুঝতেছি না, এটা আবার বুঝাই দেন, বা এই লাইনটা বুঝতেছি না, তাহলে আমি সেটা আবার বুঝিয়ে দেবো। তোমরা চাইলে সেটা কমেন্ট করতে পারো তোমাদের যদি কোনো প্রবলেম থেকে থাকে। তো দেখো এরপরে যেটা আমাদের আছে, যে অনেক দিন মৃত্যুঞ্জয় দেখা নাই। এই যে মৃত্যুঞ্জয় আছে, তার অনেক দিন ধরে দেখা নাই, হঠাৎ করে কেন দেখা নাই এখন আমরা সেটা জানবো, কী কারণে মৃত্যুঞ্জয় অনেক দিন ধরে উধাও হয়ে গেল, আমরা এখন তোমাদের সেই বিষয়টা জানানোর চেষ্টা করবো। দেখো কী হয়েছে তার, যে একদিন শোনা গেল সে মরমর। আচ্ছা, খুব একটা দুঃখজনক বিষয়, মানে অনেক দিন পর এমনিতে মৃত্যুঞ্জয় কিন্তু আরেকটা বিষয় কি, রেগুলার একটা স্টুডেন্ট ছিল, মানে সে পাস করতে পারতো না ঠিক আছে, কিন্তু সে রেগুলার এক স্টুডেন্ট ছিল, মানে দৈনিক সে ক্লাসে যাইতো। তো যখন হঠাৎ এরকম ক্লাসে যায় না, তখন তো মনে হবে যে সে তো অনেক দিন ধরে নাই, ব্যাপার কি, কোনো হয়েছে কি, তার কি কোনো ঘটনা ঘটছে নাকি, বা তার কি কোনো হয়েছে, এরকম কিন্তু সন্দেহ জাগে। তো এরপর বলেছে দেখো, আর একদিন শোনা গেল মালোপাড়ায় এক বুড়ো মালো তার চিকিৎসা করিয়া, মানে হলো মালো বলতে কি, যেটা সাপের যে ওঝা তাদেরকে বলা হয় মূলত মালো বলা হয়, সে এবং তার মেয়ে বিলাসী। এই যে বিলাসী চলে আসছে আমাদের ক্যারেক্টার, মানে অর্থাৎ যে আমাদের সহযোগী যে ক্যারেক্টার থাকে, বিলাসী সেবা করিয়া মৃত্যুঞ্জয়কে যমের মুখ হইতে এ যাত্রা ফিরাইয়া আনিয়াছে। অর্থাৎ যে বলতেছে যে মৃত্যুঞ্জয় এমন একটা অবস্থায় গিয়ে পৌঁছেছিল একবারে মুমূর্ষ অবস্থা, মুমূর্ষ বলতে কি একবারে মরমরা একটা অবস্থায় গিয়ে মৃত্যুঞ্জয় কিন্তু পৌঁছে গিয়েছিল, মানে সেখান থেকে তাকে ফিরিয়ে আনা মুশকিল ছিল। কিন্তু তার একজন যে মালোপাড়ার একজন সাপুড়ে যে ছিল, সে তাকে সুস্থ করে তুলেছিল, সে তার চেয়ে আরও যে তার মেয়ে বিলাসী ছিল, সে মৃত্যুঞ্জয় কিন্তু অনেক সেবা যত্ন করেছিল। তো এই সেবা যত্নের কারণে কিন্তু মৃত্যুঞ্জয় বেঁচে গিয়েছিল, মানে এরকমটা মানে বাস্তবেই কিন্তু হয়েছিল সেই গল্পের মধ্যে। আমরা যদি গল্পটা আরও পরবর্তীতে কিন্তু জানবো, যে আমরা আরও বিস্তারিত যে কীভাবে মৃত্যুঞ্জয়কে যে বিলাসী যে মেয়েটা তাকে সুস্থ করে তুললো, বিভিন্ন কিন্তু বাধা প্রতিবন্ধকতা আসবে। তো দেখো মানে এটা কিন্তু একটা তোমাদের লাভ স্টোরি রিলেটেড কিন্তু গল্পটা, এই মানে বিলাসী গল্পটা, যেমন তোমাদের অপরিচিতা গল্পটা ছিল একটা লাভ স্টোরি রিলেটেড, লাভ স্টোরির মতো, ঠিক তেমনিভাবে এটাও কিন্তু একটা সেরকমই। আর তোমাদের আরেকটা বিষয় বলি, এই গল্পটা তোমরা পড়ার আগেই আর কি, যেহেতু এখন ক্লাসটা করছো, ক্লাসটা শেষ করার পর তোমরা প্রথমেই যে কাজটা করবা, এই গল্পটার ইউটিউবে কিন্তু তোমরা এটা নাটক পাবা, বেশি না মনে হয় 15 না 20 মিনিট এরকম আছে, তোমরা নাটকটা অবশ্যই দেখবা। এছাড়া আরও বড় নাটক থাকতে পারে এই গল্প রিলেটেড, যেটাই হোক তোমরা নাটকটা অবশ্যই দেখবা, কারণ নাটকটা দেখলে তোমার ঘটনা ধারাবাহিকতাটা খুব সুন্দর থাকবে, তুমি ওটা আর কখনো ভুলবে না, আর তোমার সৃজনশীল খুব সুন্দরভাবে লিখে আসতে পারবা। অবশ্যই দেখবা, তোমাদের বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে এরকম অনেকগুলো গল্প আছে, যে গল্পগুলো কিন্তু নাটক রয়েছে এবং মুভিও আছে কিছু গল্পের পর, এছাড়া আনন্দ পাঠের পর আছে, এগুলো অবশ্যই তোমরা দেখবা, তাহলে তোমার দেখবা যে এটা এই যে গল্পটার যে ইয়েটা মানে ঘটনাটা ধারাবাহিকতাটা এটা খুব সুন্দরভাবে তোমাদের মনে থাকবে। তো এরপরে আমরা গল্পের বাকি অংশের মধ্যে যাই। দেখো অনেক দিন তাহার মিষ্টান্নের সদ্যই করিয়াছি, মানে বলতেছে এখন কবি নিজেও বলতেছে যে অনেক দিন আমিও তার খাইছি, আমি যে খাই না এরকমটা না, মানে কবি বলতেছে যে অন্যরা তো খাইছে, আমি যে আছি আমিও কিন্তু তার অনেক দিন ধরে তার খাইছি, মানে তার আপ্যায়ন করেছি, মানে তার কাছ থেকে খাওয়া হয়েছে। দেখো অর্থাৎ এটা দ্বারা আমাদের যেটা বোঝাচ্ছে যে নেড়ার যে কৃতজ্ঞতা, সে মূলত এখানে কৃতজ্ঞতা কিন্তু প্রকাশ করছে, অন্যরা কিন্তু এই কৃতজ্ঞতা কিন্তু প্রকাশ করতে চায় নাই, যে অন্যরা বলতেছে যে না তার সাথে ঘুরে নাই বা তার কাছে খায় না, এরকমটা কিন্তু অন্যরা বলে, কিন্তু মৃত্যুঞ্জয় যে আছে সে কিন্তু এটার কৃতজ্ঞতা প্রকাশ করে, যে অনেক তার মিষ্টান্ন করিয়াছি, মনটা কেমন করতে লাগলো, তার প্রতি একটা আবেগ সৃষ্টি হইলো, যে তার কেমন জানি করতে লাগলো, যে সে আসে না অনেকদিন, একটু দেখতে যাই, এরকম তার একটা মনে হইলো। একদিন সন্ধ্যায় অন্ধকারে লুকাইয়া তাহাকে দেখিতে গেলাম, মানে হঠাৎ করে একদিন তাকে দেখতে চলে গেল, কাকে? মৃত্যুঞ্জয়কে। তাহার পুরা বাড়িতে প্রাচীরের বালাই নাই, মানে যেহেতু অনেক পুরাতন বাড়ি, সেখানে প্রাচীরের বালাই নাই, বালাই মানে হলো কোনো বাধা, মানে তার যে প্রাচীরটা ছিল সেটাও ছিল অনেকটা ছোট, এবং এটা কোনো তার বাধাই ছিল না, কেউ চাইলে আনাআসে বা ইজিলি সেখানে ভিতরে প্রবেশ করতে পারত।
তার স্বাচ্ছন্দ্যে ভিতরে ঢুকিয়া দেখি ঘরের দরজা খোলা, মানে ঘরের দরজাটা খোলা রয়েছে। যখনই সে ভিতরে গিয়া ঢুকে বেশ উজ্জ্বল একটি প্রদীপ জ্বলিতেছে, আর ঠিক সম্মুখে তক্তপোষে মানে হলো বসার স্থান বা যেটাকে চৌকি বলা হয়। উপর পরিষ্কার ধপধপে মানে হলো খুব পরিষ্কার সাদা যেটাকে বলে বিছানা মৃত্যুঞ্জয় শুয়ে আছে। তাহার কঙ্কালসার মানে হলো যেটাকে বলা হয় অস্থির মতো অবস্থা, মানে যেন প্রায় কঙ্কালের মতো এমন একটা অবস্থায়, মানে তার দেহটা একবারে পড়ে গেছে পুরাই, মানে একবারে কঙ্কালের মতো হয়ে গেছে এরকম। কঙ্কালসার দেহের প্রতি চাহিলেই বোঝা যায় বাস্তবিক যমরাজ মানে হলো এখানে মৃত্যুর যে অবস্থা, মুমূর্ষ অবস্থা বলতেছে তাকে মৃত্যুর, মানে এক কথা হলো এক কথা হলো আজরাইল, একটু ভুল বলছি, আজরাইল হবে, কারণ জীব তো জিব্রাইল কবজ করে না, জীব হলো আজরাইল কবজ করেন। চেষ্টার ত্রুটি কিছু করেন নাই। বলতেছে তার অবস্থা, শরীরে এমন একটা অবস্থায় গিয়ে পৌঁছাছে, বলতেছে আজরাইল মনে হয় তার শুধু জানটা কবুজ করার জন্য যা কিছু করা লাগে সব কিছু করছে, এমন একটা মুমূর্ষ অবস্থা তার সৃষ্টি হয়েছে। তো এরপরে যেটা আছে যে তবে যে শেষ পর্যন্ত সুবিধা করিয়া উঠতে পারে নাই সে কেবল এই মেয়েটির জোরে, মানে মেয়েটির জোরে বলতে কি এই যে বিলাসী রয়েছে, বলতেছে তাকে তো একবার মৃত্যু মানে তার হয়ে যাবে এরকম একটা অবস্থা, কিন্তু সে মরে যায়, মূল কারণ হলো এই বিলাসী, কারণ বিলাসী তাকে শেষ পর্যন্ত সুস্থ করে তুলেছিল। এই বিলাসী জোরেই কিন্তু মৃত্যুঞ্জয় বেঁচে আছে। সে শিওরে হলো মাথার কাছে বসিয়া পাখার বাতাস করিতেছিল। কে যে ইয়াদে ছিল তোমার এই বিলাসী মূলত মৃত্যুঞ্জয়ের শিওরের কাছে বসিয়া মূলত পাখায় তাকে বাতাস করতেছিল, যাতে এমনিতে সে অসুস্থ এজন্য মূলত। তো বাতাস করতেছিল। আকমাত মানে হলো হঠাৎ, অকমাত মানে হলো হঠাৎ মানুষ দেখিয়া চমকে উঠল, মানে যখনই সে মানে হঠাৎ করে একে মানে ইয়াকে মৃত্যুঞ্জয়কে দেখলো, নেরাকে দেখলো, তখনই সে চমকে উঠলো। নেরা মানে হলো কবি সেখানে যখনই গেছিল তখনই সে তাকে দেখে চমকে উঠলো, মানে হঠাৎ একজন মানুষকে দেখছে। এই সেই বুড়া সাপুরে বিয়ে বিলাসী যখনই দেখলো এই সেই মেয়ে, মানে যখনই দেখছে বলতেছে এই সেই মেয়ে, মানে তার একটা মানে মনের মধ্যে ভাব যাচ্ছে যে এই মেয়েটা ইয়াকে যে মৃত্যুঞ্জয়কে সুস্থ করে তুলেছে, মানে এতদিন ধরে তার সেবা যত্ন করতেছে, তার একটা এরকম মনে হচ্ছে যে এই জন্য বলছে এই সেই মেয়ে, এটাই মেয়ে, এত কষ্ট করতেছে তার জন্য এরকম। তাহার বয়স 18 কি 28 ঠাহর করতে পারলাম না, মানে তার বয়স কত হবে এটা নির্দিষ্ট করে বলতে পারলো না। মৃত্যুঞ্জয় মানে মূলত মৃত্যুঞ্জয় সেবায় নিয়োজিত থেকে বিলাসীকে ভেঙে পড়ার যে শরীর তার দেখো, কিন্তু মুখের প্রতি চাহিবা মাত্রই টের পাইলাম, তার মানে মুখের দিকে চাহিবা যখনই দেখলো তখনই টের পাইল, যাই হোক খাটিয়া আর রাত জাগিয়া ইহার শরীরে আর কিছুই নাই। বলতেছে যে মেয়েটা যে রাত জেগে এবং মৃত্যুঞ্জয়ের জন্য পরিশ্রম করতে করতে আর তার শরীরে কিছুই নাই, মানে তার শরীরটাও একবারে প্রায় নিস্তেজ হয়ে গেছে এরকম একটা অবস্থা, ঠিক যেন ফুলদানি জল দিয়া ভিজাইয়া রাখা বাসি ফুলের মতো। এই প্রশ্নটা অনেকবার আসছে যে ফুলদানি জল দিয়া ভিজাইয়া রাখা বাসি ফুলের মতো, এটা দ্বারা মূলত বিলাসী গল্পে কাকে বোঝানো হয়েছে? বিলাসীকে, ইজিলি এটা কিন্তু অনেকবার আসছে, মনে রাখবা। অর্থাৎ মানে তারা বুঝো কীরকম বিষয়টা হয়ে গেছে, মানে ফুলদানির মধ্যে যেমন আমরা ফুলকে জাস্ট সেখানে বেঁচে থাকার জন্য ডুবিয়ে রাখি, ঠিক তেমনিভাবে বিলাসীকেও একইভাবে, মানে বিলাসী যে জীবনটা ঠিক একইভাবে হয়ে গেছে এখানে। হাত দিয়া এতটুকু স্পর্শ করিলে, একটু নড়াচড়া করিলে গেলেই ঝরিয়া পড়িবে, মানে একটু নাড়তে গেলেই মনে হয় সে ঝরে পড়তে পারে এরকম। অর্থাৎ মৃত্যুঞ্জয়ের পিছনে খাটতে তার শরীরের অবস্থা একবারে নাজেহাল হয়ে গেছে। কার? বিলাসীর। বুঝতে পারছো কি? কারো কোনো সমস্যা বলো? তোমরা কিন্তু মানে কার কি সমস্যা কিছুই বলো না বললে আমি কীভাবে বুঝবো? সব কিছু কি ঠিক মতো বোঝা যাচ্ছে বলো তো, কমেন্টে জানাও। মানে এ পর্যন্ত কি কারো কোনো সমস্যা বলো? কোনো সমস্যা কারো বুঝতে কোনো সমস্যা হচ্ছে? সব কিছু ঠিকঠাক আছে? ঠিকঠাক থাকলে আমি পরবর্তী অংশ শুরু করি। দেখো, মৃত্যুঞ্জয় আমাকে চিনিতে পারিল না, মানে যখনই নেরা গেল অর্থাৎ কবি গেল তাকে দেখে মৃত্যুঞ্জয় চিনতে পারে না। তো কে নেরা, মানে সে বলল মানে কে নেরা, মানে অর্থাৎ শরৎচন্দ্রকে বলল যে কে নেরা, তখন শরৎচন্দ্র বলল বলে হ্যাঁ আমি নেরা, এভাবে শরৎচন্দ্র বলল। তাই যেহেতু সে অসুস্থ ঘুমিয়ে আসে এজন্য সে মানে ইয়াকে কবিকে ঠিকমতো চিনতে পারেনি। তো এরপর বলছে মেয়েটা ঘাড় হ্যাট করিয়া দাঁড়াইয়া রহিল, মৃত্যুঞ্জয় দু চারিটি কথাই যা কহিল তাহার মর্ম এই যে প্রায় 1.5 মাস, কত মাস? 1.5 মাস, মানে 1 মাস 15 দিন হইতে চলিল সে শয্যাগত। খুবই ইম্পর্টেন্ট। তাহলে মৃত্যুঞ্জয় কতদিন শয্যাগত অবস্থা ছিল? প্রায় কত মাস? 1.5 মাস। কত মাস? 1.5 মাস, অর্থাৎ 1 মাস 15 দিন সে কী ছিল? শয্যাগত অবস্থায় ছিল মৃত্যুঞ্জয়।
আর সে তাহলে যে অজ্ঞান অচেতন অবস্থায় কতদিন ছিল, এরপরে কিন্তু আমরা এটা পাবো। দেখো ভালোভাবে এই তথ্যগুলো কিন্তু খুব ভালোভাবে তোমাদের মাথায় রাখতে হবে, যে সে অজ্ঞান অচেতন অবস্থায় মানে একবার অজ্ঞান অবস্থায় ছিল, মানে কিছুই বলতে পারে না কী ঘটছে না ঘটছে, আর একটা সজ্জাগত মানে ঘুমিয়েছিল। দেখো সে 10-15 দিন প্রায় অজ্ঞান অচৈতন্য অবস্থায় পড়িয়াছিল, মানে সে একবার কিছুই বলতে পারে না, যেটাকে আমরা এক কথায় বেহুশ বলি, মানে কোনো তার হুশ ছিল না এরকম 10-15 দিন। আর প্রায় 1.5 মাস হলো সে বিছানায় আছে, সে বিছানা থেকে উঠতে পারে না। এই কয়েকদিন হইল সে লোক চিনিতে পারিতেছে, মানে এই কয়েকদিন হলো শুধু সে মানুষদেরকে চিনতে পারতেছে, কে আসতেছে কে যাচ্ছে। তো যদিচ এখনও সে বিছানা ছাড়িয়া উঠিতে পারে না, বলতেছে যে মানুষ চিনতে পারছে ঠিক আছে, কিন্তু সে এখনও বিছানা ছেড়ে উঠতে পারেনি, কারণ তার সমস্যাটা এত বড় হয়ে গেছে। কিন্তু আর ভয় নাই, বলতেছে আর ভয় নাই। কেন ভয় নাই? কারণ যেহেতু বিলাসী তার সেবায় নিয়োজিত আছে, অবশ্যই বিলাসীর সেবায় সে সুস্থ হয়ে উঠবে। ভয় নাই থাকুক, কিন্তু ছেলে মানুষ হইলেও এটা বুঝিলাম, আজও যাহার শয্যাত্যাগ করিয়া উঠিবার ক্ষমতা হয় নাই, সেই রোগীকে এই বনের মধ্যে একাকী যে মেয়েটি বাঁচাইবার তলিবার ভার লইয়াছিলেন, ভার মানে দায়িত্ব লইয়াছেন, সে কত বড় গুরুভার। বলতেছে যে এই যে বিষয়টা, কোন বিষয়টা, যে মৃত্যুঞ্জয় অসুস্থ, প্রায় মরমর অবস্থা, প্রায় মারাই গেছে ধরতে গেলে, তো এরকম একটা মেয়ে বিলাসী কীভাবে মৃত্যুঞ্জয়কে একা জঙ্গলের ভিতরে সে কীভাবে তার সেবা যত্ন করতেছে। বলছে সে যদি হঠাৎ মারা যেত তাহলে সে কীভাবে একা থাকতো, এরকম মানে নেড়ার মধ্যে একটা প্রশ্ন আসে অর্থাৎ কবির মধ্যে। তখন দিনের পর দিন রাত্রির পর রাত্রি তার কত সেবা, কত মানে কত তার ভালোবাসা, কত তার রাত জাগা, সে কত বড় সাহসের কাজ। বলতেছে এটা কত বড় সে সাহসের কাজ করছে, কিন্তু যে বস্তুটি মানে হলো বিলাসীর যে ভালোবাসা, মানে কার বিলাসী ভালোবাসা, মৃত্যুঞ্জয়ের প্রতি বিলাসী যে একটা ভালোবাসা, সেই ভালোবাসা এর সত্য সাধন করিয়া তুলেছিল। তাহার পরিচয় যদি তো সেদিন পাই নাই, কিন্তু আরেকদিন পাইয়াছিলাম। মানে বলতেছে যে মৃত্যুঞ্জয় প্রতি বিলাসীর যে ভালোবাসা, এই ভালোবাসার জন্যই সে এখানে টিকে আছে, এবং এই যে ভালোবাসার রূপ, এই আসল রূপ একদিন সে প্রকাশ পাইছিল। কখন? যখন দেখা যাবে যে মৃত্যুঞ্জয় মারা যাবে, এক সময় আমরা কিন্তু পাবো মৃত্যুঞ্জয় মারা যাবে। সে মারা যাওয়ার পর 7 দিনের মধ্যে এই যে বিলাসীও কিন্তু মারা যায়, সে কিন্তু আর বেঁচে ছিল না। বলতেছে তার স্বামী নাই, সে একা থেকে কী করবে। এরপর বিষ পানে কিন্তু বিলাসীও মারা যায়। কথা কি বুঝছো? বোঝা যাচ্ছে কি না বলো তো? এরপরে দেখো, ফিরিবার সময় মেয়েটি আরেকটি প্রদীপ লইয়া আমার আগে ভাঙ্গা প্রাচীরের শেষ পর্যন্ত আসিল। এতক্ষণ পর্যন্ত সে একটি কথায় কহে নাই। এইবার আস্তে আস্তে বলিল, রাস্তা পর্যন্ত তোমায় রেখে আসবো কি? মানে বিলাসীর সাথে যে ছিল, নেড়া ছিল, সেই নেড়াকে বিলাসী বলতেছে যে তোমাকে তো একটু আগে দিলাম, তো আরও কি এগিয়ে দিব? রাস্তা পর্যন্ত তোমাকে কি রেখে আসবো? মানে তুমি কি একা যেতে, মানে এটা বোঝাতে তুমি কি একা যেতে ভয় করবা? তোমাকে কি রাস্তা পর্যন্ত এগিয়ে দিয়ে আসবো, যাতে তোমার যাতে সমস্যা না হয়, এরকম মানে ইঙ্গিত দিচ্ছে আর কি। তো বড় বড় আম গাছে সমস্ত বাগানটা যেন একটা জমাট অন্ধকারের মতো বোধ হইতেছিল। পথ দেখা তো দূরের কথা, নিজের হাতটা পর্যন্ত দেখা যায় না। বলিলাম পৌঁছে দিতে হবে না, শুধু আলোটা দাও। মানে বলতেছে এখন কি এখানে নেরা বলতেছে যে না না সমস্যা নাই, আমি একা যেতে পারবো, কিন্তু আবার তার মনের মধ্যে ভয় আছে। এই জন্য সে বলতেছে মানে বড় বড় গাছ, অন্ধকার, মানে হাতটা বন্ধ দেখা যায় না, কিন্তু সে এখন বলতেছে না আমাকে প্রদীপটা দাও, আমি নিয়ে যাচ্ছি, তোমাকে যেতে হবে না। এটা কেন বলে? কারণ পুরুষ মানুষের কাছে যদি একটা মেয়ে মানুষ বলে, একটা মান সম্মানের বিষয় আছে না, তো এটার তাগিদে নেরা তখন বলে না সমস্যা নাই, তুমি আমাকে দাও, আমি নিজে যাচ্ছি, আলোটা দাও। সেই প্রদীপটা আমার হাতে দিতেই তাহার উৎকণ্ঠা মানে চিন্তিত মুখের চেহারাটা আমার চোখে পড়িল। আস্তে আস্তে সে বলেছে, একলা যেতে ভয় করবে না তো? একটু এগিয়ে দিয়ে আসবো? মানে সে আবার বলতেছে যে বিলাসী বলতেছে, যখন আলোটা দিচ্ছে বলতেছে এগিয়ে দিয়ে আসবো কি? ভয় পাবা তুমি, একাই কীভাবে যাবা, এরকম তাকে বলতেছে। মানে সে এটা শুনে কিন্তু আরও বেশি ভয় পেয়ে গেছে নেরা। তখন মেয়ে মানুষ জিজ্ঞাসা করে ভয় করবে না তো? সুতরাং মনে যাই থাক প্রত্যুত্তরে শুধু একটা না বলিলেই একটা না বলিয়াই অগ্রসর হয়ে গেলাম। বলতেছে মেয়ে মানুষ, সে কিভাবে আমাকে বলবে ভয় পাও নাকি, এগিয়ে দিয়ে আসবো, এটা কোনো কথা হলো? সে বলতেছে, মানে নেরা বলতেছে যাই হোক, ভয় পাই আর যাই পাই না, আমি তোমার কাছ থেকে এগিয়ে নিব না, আমি একাই যেতে পারবো, এরকম একটা মানে সাহসের সাথে সে বলে সেখান থেকে রওনা দেয়। সে পুনরায় কইল, ঘন জঙ্গলের পথ একটু দেখে পা ফেলে যায়। মানে সে শুধু বারবার ওই ভয়ের বিষয়টা তাকে মানে মনে করে দিচ্ছে। নেরা তো সেটা ভুলতে চাচ্ছে, আর বিলাসী তাকে সেটা বারবার মনে করে দিচ্ছে। এই যে বলতেছে, তার সর্বাঙ্গে কাটা দিয়ে উঠিল, মানে ভয়ের কারণে, মৃত্যুঞ্জয় নেরার ভয়ের কারণে। তারপরে কিন্তু কিছুক্ষণ বুঝিলাম
উদ্বেগটা তাহার কিসের জন্য, মানে হলো মৃত্যুঞ্জয়ের প্রতি তার যে উদ্বেগ, কার প্রতি? মৃত্যুঞ্জয়ের প্রতি তার উদ্বেগটা কিসের জন্য? কেন সে আলো দেখাইয়া এই বনে পার করি দিতে চাইতেছিলেন? হয়তো সে নিষেধ শুনিত না, সঙ্গে যাইত, কিন্তু পীড়িত মৃত্যুঞ্জয়কে একাকে ফেলিয়া যাইতেই বোধ করি তাহার শেষ পর্যন্ত মন সরিল না। বলতেছে সে বলল ঠিক আছে, কিন্তু সে অবশ্যই যাইতো যদি মৃত্যুঞ্জয় এরকম অবস্থা না থাকলো। মানে তার মনে হইল নেরার যে মৃত্যুঞ্জয়ের প্রতি তার যে ভালোবাসা, অর্থাৎ মৃত্যুঞ্জয়ের প্রতি তার যে একটা আবেগ, তাকে একা রেখে সে কীভাবে যাবে, এইটার জন্য মূলত সে আর যেতে যায়, মানে তার সাথে গেল না। কিন্তু এরকম যদি না হয়তো তাহলে অবশ্যই সে যেত, এরকমটা নেরার মনে হলো। এরপর দেখো 20-25 বিঘা বাগান, মানে আম বাগানটা যেটা ছিল, আম কাঁঠালের বাগান, বিশাল বড় বাগান। তাহলে 20-25 বিঘা মানে একটু কিন্তু জায়গা না, বিশাল বড় এলাকা। সুতরাং পথটা কম নয়, মানে পথটা একটু রাস্তা না, অনেকটুকু রাস্তা। এই দারুণ অন্ধকারের মধ্যে প্রত্যেক পদক্ষেপে মানে পা ফেলতে বোধ করি ভয়ে করিতে হইতো, মানে অনেক ভয় লাগলো, কারণ সাপ টাপ কত কিছু থাকতে পারে। কিন্তু কিছুক্ষণের মেয়েটির কথায় সমস্ত মন এমনই আচ্ছন্ন হইয়া রহিল যে ভয় পাইবার আর সময় পাইলাম না। মানে কি বিষয়টা ঘটলো, মানে বলতেছে, সে ভাবতেছে যে একটা মেয়ে কীভাবে ওইখানে মৃত্যুঞ্জয়ের সাথে আছে, মৃত্যুঞ্জয় যদি মারা যায় সে একা কীভাবে থাকে। মানে এই বিষয়গুলো তার মাথার মধ্যে কল্পনা করতে ভাবতে সে যে কোন সময় বাগানটা পার হয়ে গেছে সেটা আর তার মনেই নেই, সে বলতেই পারে না। কেবল মনে হইতে লাগিল একটা মৃতকল্প রোগী লইয়া, মানে মুমূর্ষ রোগী লইয়া থাকা কত কঠিন। মৃত্যুঞ্জয় তো যে কোনো মুহূর্তে মরিতে পারে। তখন সমস্ত রাত্রি এই বনের মধ্যে মেয়েটি একাকী কী করিত, কেমন করিয়া তাহার রাত্রি কাটিত। মানে এই সকল বিষয়গুলো, মানে বলতেছে যে মৃত্যুঞ্জয় যদি হঠাৎ মারা যায়, মানে সে তো একটা মুমূর্ষ রোগী, সেখানে যে কোনো সময় মারা যেতে পারে। বলছে মৃত্যুঞ্জয় যদি হঠাৎ মারা যায় তাহলে এই যে রাতটা, সে রাতটা বিলাসী একা জঙ্গলে কীভাবে কাটবে? এই রাতটা তার পক্ষে কি কাটা সম্ভব হবে আদৌ? মানে সে কীভাবে সম্ভব এভাবে একা তার সাথে থাকা? তার কি ভয় করে না? মানে এই সকল ওভারঅল বিষয়গুলো ভাবতে মৃত্যুঞ্জয় যে বাগানটা, নেরা যে বাগানটা রয়েছে মৃত্যুঞ্জয়ের, অর্থাৎ মৃত্যুঞ্জয়ের কিন্তু বাগান, নেরার বাগান না, নেরা হলো কবি। কথা কি বুঝছো? ভালোভাবে বুঝো, নেরা হলো কবি, অর্থাৎ শরৎচন্দ্র কবি, যেটাকে নেরা বলি, সে মৃত্যুঞ্জয় বাগানটা এই কথাগুলো ভাবতে কোন সময় যে পার হয়েছে তার কোনো খেয়ালই নেই। বুঝছো এই পর্যন্ত? কারো কোনো সমস্যা? বলো, কোনো যদি সমস্যা হয় অবশ্যই বলতে হবে। তো আমরা মূলত আজকের পর্বটা এখান থেকে শেষ করব, আর আলোচনা করব না। তো এর পরবর্তী পর্বে মূলত কিন্তু আমরা বাকি বিষয়গুলো আলোচনা করব। এখন এই গল্পের আমরা বাকি অংশগুলো পরবর্তীতে আলোচনা করব। আজকের পর্বটা এখানে শেষ করতেছি, কারণ প্রায় অনেকক্ষণ ধরে আমরা নিচ্ছি, প্রায় 1 ঘন্টার কাছাকাছি। তো প্রায় এশাজান দিয়ে দিছে, নামাজ পড়তে হবে, অন্যান্য আরও কাজ আছে, আমার সেমিস্টার ফাইনালও চলতেছে আবার। তো তোমাদের আশা করি ক্লাসটা আজকের উপকৃত হবে যদি তোমরা শেষ পর্যন্ত দেখে থাকো। যারা দেখছো অবশ্যই আশা করি অবশ্যই তোমার উপকারে আসবে, এবং যারা নোটগুলো করছো তাদের এগুলো কখনো বিফলে যাবে না। তো কারো কোনো সমস্যা বলো, যে এই জিনিসটা বুঝতে পারি না, বা এই জিনিসটা ভাই এইটা আবার বুঝাই দেন, এই লাইনটা বুঝতে পারতেছি না। তো যেহেতু কেউ কোনো কিছু বলতেছো না, তো তাহলে আমরা আজকের যে পর্বটা আমাদের এখানে শেষ করতেছি। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে তোমাদের সাথে পরবর্তীতে নতুন কোনো পর্বে, নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো।